আজকের বিষয় শক্তি বা এনার্জি। শক্তি বা এনার্জি হচ্ছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই তার শক্তি বলা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কার্য করার সামর্থ্য। এই কার্য করার সামর্থ্যকেই বলা হবে শক্তি, অর্থাৎ যার শক্তি যত বেশি তার কার্য করবার সম্ভাবনাও তত বেশি থাকছে বা সামর্থ্য তত বেশি থাকছে। তো এই শক্তির কতকগুলো প্রকৃতিতে ধরন আছে, যেমন আমরা প্রথম নিতে পারি যান্ত্রিক শক্তি, 2 নাম্বার নিচ্ছি তাপ শক্তি, 3 নাম্বার আলোক শক্তি, 4 নাম্বার নিতে পারি শব্দ শক্তি, 5 নাম্বার নিচ্ছি চুম্বক শক্তি, 6 তড়িৎ শক্তি, 7 নাম্বার হতে পারে রাসায়নিক শক্তি এবং 8 নাম্বার নিচ্ছি পারমাণবিক শক্তি। তো শক্তির যে সকল ধরনগুলো আমরা নিতে পারি তার মধ্যে এই 8টাই মেন। তো এর মধ্যে কিছুগুলো আলোচনা করব। মেন আমরা আলোচনা করব প্রথমটা, অর্থাৎ যান্ত্রিক শক্তি বা ইংলিশটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো যান্ত্রিক শক্তির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই 3টি কারণের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। মানে এখানে 3টা কেস আমরা নিচ্ছি, একটা হচ্ছে গতির জন্য শক্তি পেতে পারে, অবস্থান বা আকৃতির জন্য শক্তি পেতে পারে, বা এই 3টার জন্যই যে শক্তি পাবে তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে আবার দুভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে গতিশক্তি এবং দ্বিতীয়টা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখানে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে যান্ত্রিক শক্তির মধ্যে গতিশক্তি, বা এর ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ব্যাপারটা হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলা হয়। তাহলে গতিশক্তিকে সাধারণত আমরা ই সাফিক্স কে বা কে ডট ই দিয়ে এখানে ডিনোট করব। তাহলে গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, হাতুড়ি দিয়ে যদি একটা পেরেককে আমরা আঘাত করি, হাতুড়িটাকে কিছুটা দূরত্ব থেকে নিয়ে এসে পেরেকের মাথায় আঘাত করা হয়, সেক্ষেত্রে হাতুড়িটাকে যখন আমরা কিছুটা দূরত্ব থেকে নিয়ে আসছি তার জন্য সে যে শক্তিটা অর্জন করছে সেটাই গতিশক্তি হিসাবে পেরেকের মাথায় আসছে এবং পেরেক তার জন্য দেওয়ালের ভিতরে কিছুটা প্রবেশ করছে। তো এটা হচ্ছে গতিশক্তির মোটামুটি একটা উদাহরণ বা ধারণা। এইবার আমরা চলন বা রৈখিক গতির দরুন গতিশক্তির পরিমাপ করব। নেক্সট আমরা ক্যালকুলেশন করব গতিশক্তির পরিমাপ, বা বলতে পারি গতিশক্তির রাশিমালা আমরা এখানে নির্ণয় করতে চাইছি। তাহলে এখানে গতিশক্তির রাশিমালা নির্ণয় করবার জন্য ধরে নিচ্ছি একটি ঘর্ষণবিহীন তল আছে যার উপরে একটি বস্তু আছে যার ভর হচ্ছে m। কিছু সময় পরে ধরে নিচ্ছি বস্তুটা এখানে এসছে, তাহলে এই সরণটা যদি s হয়, বস্তুর প্রাথমিক বেগ ধরে নিচ্ছি 0, অন্তিম বেগ ধরে নিচ্ছি v। তাহলে এটার জন্য আমরা গতিশক্তিটা নির্ণয় করব। এবার কার্য আর শক্তি পরস্পরের সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে কার্যটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে গতিশক্তি এক্ষেত্রে হয়ে যাবে কে ইকুয়ালস টু, লিখতে পারি যদি এই বস্তুটাকে টানবার জন্য আমরা এফ বল প্রয়োগ করে থাকি তাহলে লিখতে পারবো এফ বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে আমরা যদি
কৃতকার্যটা ক্যালকুলেশন করি আমরা গতিশক্তির রাশিমালা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা সমীকরণ লিখতে পারি কে ইকুয়ালস টু এফ ডট এস, বা এটাকে লেখা যেতে পারে এফ ইকুয়ালস টু এম এ ইন্টু এস। এবার এখান থেকে আমরা নির্ণয় করে মানটা বসাবো। তাহলে আমার প্রাথমিক বেগ আছে 0, অন্তিম বেগ আছে ভি, সরণ আছে এস, ত্বরণটা আমরা এ ইকুয়ালস টু এ ধরছি। তাহলে সমীকরণ নিতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। যেহেতু এক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 0, অতএব ভি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যেতে পারে 2as। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, তো এখানে আমরা as এর মান বসাবো, আর এখান থেকে নিয়ে নিচ্ছি as ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2। এটা 2 নম্বর সমীকরণ নিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, আমরা গতিশক্তি কে ইকুয়ালস টু লিখতে পারবো এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, বা এখান থেকে আমরা পেয়ে যাব গতিশক্তির রাশিমালা কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে গতিশক্তির সমীকরণ। তাহলে গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ গুণিত বস্তুর ভর ইন্টু বস্তুর বেগের স্কোয়ারের গুণফল। তো এখান থেকে আমরা গতিশক্তি এইভাবে নির্ণয় করতে পারি। নেক্সট, আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক নির্ণয় করব। তাহলে সম্পর্ক নির্ণয় করছি কে এবং ভরবেগ পি। তাহলে কে ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হাফ এম ভি স্কোয়ার, পি ইকুয়ালস টু জানি আমরা এম ইন্টু ভি। তাহলে কে এটাকে যদি অ্যারেঞ্জ করি লিখতে পারবো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, বা এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, বা আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু রুট আন্ডার 2m ইন্টু কে। এখান থেকে গতিশক্তি জানলে আমি ভরবেগ, বা ভরবেগ জানলে গতিশক্তি নির্ণয় করতে পারবো। তাহলে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক থেকে আমরা পেলাম পি ইকুয়ালস টু রুট আন্ডার 2m ইন্টু কে। অতএব এখান থেকে লিখতে পারি পি প্রপোর্শনাল টু রুট আন্ডার কে। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, ধরে নিচ্ছি এটা মূল বিন্দু, এই বরাবর আমরা গতিশক্তি কে প্লট করেছি, এই বরাবর যদি পি কে প্লট করি, এক্ষেত্রে লেখচিত্রটা এই টাইপের দেখতে পাবো আমরা। তো এইটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির পরিবর্তনের লেখচিত্র। নেক্সট আমরা আরেকটা সমীকরণে আসব, সেটা হচ্ছে কার্যশক্তি উপপাদ্য। এক্ষেত্রে আমরা প্রমাণ করব যে কৃতকার্য সমান হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সাথে সমান। তাহলে প্রমাণ করবার জন্য ধরে নিচ্ছি একটি পথ আছে, যে পথ বরাবর একটি বস্তু গমন করেছে। পথের শুরুটা হচ্ছে এ, শেষটা বি ধরছি। এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি, ধরে নিচ্ছি এখানে সরণ হচ্ছে ডিএস। তাহলে এক্ষেত্রে যদি এই বরাবর প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে সরণ হয়ে থাকে, তাহলে সরণের ডাইরেকশন এটা নিচ্ছি, ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী কোণ আছে থিটা, সরণের সাথে এফের যে কোণটা সেটা থিটা আছে। তাহলে ডিএক্স অংশের জন্য যে কৃতকার্যটা হবে সেটাকে যদি আমরা ডিডব্লিউ লিখি, তাহলে এটাকে লিখতে পারবো এফ ডট ডিএস ভেক্টর নিয়ম অনুযায়ী। তাহলে মোট কৃতকার্য লিখতে পারবো ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ এ থেকে বি অবধি, আর আমরা লিখতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএস। এবার এখান থেকে আমরা এফ ইকুয়ালস টু জানি এম এ, তাহলে এটা চলে আসবে ইন্টিগ্রেশন এ টু বি এম এ ডট ডিএস, কারণ এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। এবার এটা অ্যারেঞ্জ করব ইন্টিগ্রেশন এ টু বি, এমটাকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, এটাকে লিখতে পারি ডিভি বাই ডিটি ইন্টু ডিএস। ডট প্রোডাক্ট আছে মাঝে, কারণ এই দুটোর মধ্যে ভেক্টর গুণ হচ্ছে। নেক্সট পরের লাইনে আসবো, তো সেক্ষেত্রে হচ্ছে ইকুয়ালস টু লিখতে পারবো এম ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি, ডিভিটা এখানে রাখছি, ডিএস এর নিচে আমরা ডিটিটাকে নিয়ে যাচ্ছি। এইবার এখান থেকে দেখতে পাচ্ছি ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি আবার বেগ হয়, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়ালস টু হয় ডিএস বাই ডিটি। তাহলে এটা লেখা যেতে পারবে এম ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু লেখা যাবে এম ইন্টু এ
টু বি, যেহেতু ভি আর ডিভির মধ্যে কোনটা 0 ডিগ্রি হয় তাহলে এটাকে ভেঙে লিখতে পারি ভি ডিভি কস অফ 0 ডিগ্রি। কস 0 আমরা 1 জানি, তাহলে এটা চলে আসবে এ টু বি ভি ডিভি। এইবার এ বিন্দুতে যদি বস্তুর বেগটা ভি এ ধরি, বি বিন্দুতে যদি বস্তুর বেগটা ভিবি ধরি, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে এম ইন্টু ভি এর ইন্টিগ্রেশন হবে ভি স্কোয়ার বাই টু, লিমিট লিখছি ভিবি ভিএ। তাহলে প্রথমে হায়ার লিমিট বসবে, তারপর লোয়ার লিমিট বসবে, তো সেখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু ভিবি স্কোয়ার বাই টু মাইনাস ভিএ স্কোয়ার বাই টু। অর এখান থেকে আমরা লিখতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু, একটা এম ছিল, হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্তিম গতিশক্তি, এটা হচ্ছে প্রাথমিক গতিশক্তি। অর্থাৎ আমরা সমীকরণটা থেকে বলতে পারবো কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তো এটাই হচ্ছে কার্যশক্তি উপপাদ্য। অর্থাৎ সম্পর্কটা হচ্ছে যদি কোথাও কার্য হয়ে থাকে গতিশীল বস্তুর ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই কার্যটা হয়ে যাবে দুটো ওই বস্তুর যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে তার সাথে সমান। নেক্সট আমরা আসবো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা ই সাফিক্স পি দিয়ে বা শুধু পি দিয়েও দেখাতে পারি। তাহলে স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলা হয়। তাহলে স্থিতিশক্তি হচ্ছে বস্তুর অবস্থান বা আকৃতির দরুন ওই বস্তুটা যে পরিমাণ শক্তি অর্জন করবে তাকেই বলা হচ্ছে ওর স্থিতিশক্তি। যেমন একটা উদাহরণ নিতে পারি, একটি পেরেকের মাটিতে অল্প পোতা আছে, এবার একটি হাতুড়ি দিয়ে যদি ওর মাথায় ছোঁয়ানো হয় ওই পেরেকটা কোনো কারণে মাটির ভিতরে যায় না, কিন্তু হাতুড়িটাকে যদি কিছুটা উপর থেকে তুলে পেরেকের মাথা বরাবর ছেড়ে দেওয়া হয় দেখা যাবে পেরেকটি মাটির বাধা অতিক্রম করে মাটিতে প্রবেশ করবে। তো এতে কিছুটা কার্য হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি হাতুড়িটি ছাড়ার সময় কিছু উচ্চতা থেকে ছাড়ার জন্য সেটি কিছু কার্য করার সামর্থ্য অর্জন করেছিল এবং তাই এটা সম্ভব হলো। অর্থাৎ উচ্চতার দরুন হাতুড়ি কিছুটা শক্তি পেয়েছে, এই শক্তির দরুন পেরেকটা কী হয়েছে মাটিতে প্রবেশ করেছে। তো সেই রকম এখান থেকে আমরা স্থিতিশক্তির কিছু রাশিমালা ক্যালকুলেশন করব। প্রথম ক্যালকুলেশন করব হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে এক্ষেত্রেও যেহেতু স্থিতিশক্তিটা একটা শক্তির ধরন, তাই অভিকর্ষের দরুন যে পরিমাণ শক্তি বস্তুটা অর্জন করবে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরে তুললে সে যে পরিমাণ শক্তি অর্জন করবে সেটাই তার স্থিতিশক্তির পরিমাপ হবে। তো ধরে নিচ্ছি মেঝেতে একটা বস্তু ছিল যার ভর আছে এম। এবার এই বস্তুটাকে আমরা সোজা উপর দিক বরাবর এইচ উচ্চতায় যদি ওঠাই তাহলে এখন বস্তুর অবস্থান হয়ে যাবে, ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে এটা উঠে যাবে। এবার এটাকে যখন ওঠাবো তখন এর ওজনটা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ অভিকর্ষজনিত বল হচ্ছে এম ইন্টু জি। এম জির বিরুদ্ধে কার্য করে সেটাকে আমরা এইচ উচ্চতা পর্যন্ত ওঠাচ্ছি। অতএব এই বস্তুটাকে এ থেকে বিতে তুলতে কৃতকার্য। অতএব লিখতে পারবো কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ হয়। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে অভিকর্ষ যে বল প্রয়োগ করছিল সেটার সাথে সমান, অর্থাৎ এম জি ইন্টু এইচটাকে লিখতে পারি আমরা এইচ। এবার কৃতকার্য যদি ডাব্লিউ দিয়ে দেখাই, অতএব এক্ষেত্রে ডাব্লিউ যে পরিমাণ কৃতকার্য করা হয়েছে সেটাই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। অতএব এক্ষেত্রে আমরা স্থিতিশক্তির রাশিমালা নিতে পারি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। তো এখান থেকে দেখতে পাচ্ছি কার্যর একক মাত্রা স্থিতিশক্তির একক মাত্রা একই, এবং যে পরিমাণ কার্য হবে অভিকর্ষের বিরুদ্ধে সেটাই কী হবে কোনো বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তো এটা যদি কোনো বস্তুকে আমরা উলম্ব দিকে টেনে তুলি তার জন্য। একইভাবে যদি বস্তুকে আমরা নততল বরাবর তুলি তো এখান থেকে আমরা প্রমাণ করব যে স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়।
এটা প্রমাণ করবার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা নততল নিচ্ছি, ধরে নিচ্ছি এটা একটা নততল যেটা এখানে থিটা কোণ করে, নাম দিয়ে দিচ্ছি এটা এ, বি, এটা সি। নততলের উচ্চতা আছে এইচ। এইবার কোনো একটা সময় যদি এখানে একটি বস্তু থাকে, তার ওজন সোজা নিচের দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে এমজি। এবার এটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটাকে লিখতে পারি আমরা এমজি কস অফ থিটা, এই বরাবর লিখতে পারি এমজি সাইন অফ থিটা। তাহলে এই ছবি অনুযায়ী বস্তুটাকে যদি আমরা উপর দিক বরাবর তুলতে চাই, তাহলে এখানে প্রযুক্ত বলটা নিচের দিকে যে বল আছে এমজি সাইন থিটা, অর্থাৎ এমজি এর লম্ব উপাংশ এফটা তার সাথে সমান হবে, অর্থাৎ এমজি সাইন থিটার সাথে সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কৃতকার্যের রাশিমালা এইভাবে নির্ণয় করতে পারি। অতএব লিখতে পারবো কৃতকার্য হয়ে যাবে সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, সরণটা এস নিচ্ছি, এসটা হয়ে যাবে এক্ষেত্রে এ বি বাহুর দৈর্ঘ্যটা, তো এফটা হয়ে যাচ্ছে এমজি সাইন অফ থিটা ইন্টু এ বি লিখতে পারি, আর এখান থেকে লেখা যেতে পারে এমজি ইন্টু এ বি সাইন অফ থিটা। এবার যদি আমরা ত্রিভুজটা দেখি, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এ বি। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো বিসি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, और এক্ষেত্রে বিসিটাই এইচ, এইচ ইকুয়ালস টু এ বি সাইন অফ থিটা। তাহলে উপরের সমীকরণ থেকে দেখতে পাচ্ছি আমরা কৃতকার্য ডাব্লিউ সমান এম জি ইন্টু এইচ। যেহেতু কৃতকার্যটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, সেক্ষেত্রে আমরা স্থিতিশক্তি ইপি ইকুয়ালস টু লেখা যেতে পারে এম জি এইচ। তাহলে দেখা যাচ্ছে প্রথম যেটা আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ যদি কোনো বস্তুকে উলম্ব দিকে তুলি, তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে স্থিতিশক্তির রাশিমালা এসেছিল এমজিএইচ, কারণ উচ্চতা এইচ ছিল। এক্ষেত্রে আমরা নততল দিয়ে বরাবর কোনো একটা বস্তুকে যদি এইচ উচ্চতায় তুলতে চাই বা ওঠাতে চাই, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমার কৃতকার্যের রাশিমালা আসছে এমজিএইচ। তো এখান থেকে বলতে পারবো যে স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়, কোন পথে গেলাম তার উপর এটা কোনোভাবেই নির্ভরশীল নয়, কারণ কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ। এবার সরণ যেহেতু পথের উপর নির্ভরশীল নয় বা কৃতকার্যও নির্ভরশীল নয়, তাই স্থিতিশক্তিটাও কোনোভাবেই কৃতকার্যের উপর নির্ভরশীল, পথের উপর নির্ভরশীল হবে না। এবার এখান থেকে কিছু আলোচনায় আসবো। স্থিতিশক্তির মান তিন ধরনের হতে পারে, জিরো হতে পারে, ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মকও হতে পারে। তো এটা আলোচনা করবার জন্য ধরে নিচ্ছি এটা একটা তল, এই তলটা ধরে নিচ্ছি পৃথিবীর উপরিতল। তো কোথায় দাঁড়িয়ে আমরা কাজ করব? পৃথিবীর উপরিতলে দাঁড়িয়ে কাজ করতে পারি। তো ধরে নিচ্ছি পৃথিবীর উপরিতলে স্থিতিশক্তি ইপি ইকুয়ালস টু 0, কারণ যেহেতু এখানেই দাঁড়িয়ে আছে, এখানেই ক্যালকুলেশন করছি, তাই উচ্চতা 0, উচ্চতা 0 হওয়ার জন্য কী হবে? স্থিতিশক্তিটা 0 হবে। তো ধরে নিচ্ছি এখানে একটি বস্তু আছে এম। এইবার এই বস্তুটাকে যদি আমরা এইচ পরিমাণ উচ্চতায় ওঠাই, উঠিয়ে ধরে নিচ্ছি এ বিন্দুতে নিয়ে যাই, তাহলে এ বিন্দুতে এটা একটা স্থিতিশক্তি পাবে, এম ভরই থাকছে। তো এক্ষেত্রে এর স্থিতিশক্তি হয়ে যাবে এমজি এইচ। এবার আমরা ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য সম্পর্কে জানি, এটাকে H1 নিচ্ছি। তাহলে যেহেতু এটা অভিকর্ষের বিরুদ্ধে আমরা কৃতকার্যটা করছি, কারণ বিরুদ্ধ বলের যদি কৃতকার্য হয় সেক্ষেত্রে কৃতকার্যটা পজিটিভ হয়, সেক্ষেত্রে এখানে যে স্থিতিশক্তিটা আসবে অর্থাৎ mgH1, এটাকে আমরা পজিটিভ নিতে পারি। এক্ষেত্রে এই স্থিতিশক্তির মানটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু একইভাবে যদি বস্তুটাকে আমরা H2 পর্যন্ত গভীরতায় নিয়ে যাই, এম ভরের বস্তুটাকে যদি আমরা H2 পর্যন্ত গভীরতায় নিয়ে যাই, তার ক্ষেত্রেও এর স্থিতিশক্তিটা হয়ে যাবে mgH2। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা পৃথিবীর অধীনে নিয়ে গেছি, অর্থাৎ এক্ষেত্রে বলের দ্বারা কার্য হয়েছে। অর্থাৎ এই বস্তুটাকে যদি কোনো গর্ত থাকে এখানে ঠেলে দেই, ও আপনা থেকেই গর্তের ভিতর চলে যাবে। তো সেক্ষেত্রে যেহেতু বলের দ্বারা কার্য হচ্ছে, তাই এক্ষেত্রে এর স্থিতিশক্তিটা হয়ে যাবে ঋণাত্মক। তো এখানে ডিপেন্ড করছে আমরা কোথায় দাঁড়িয়ে ক্যালকুলেশন করছি বা রেফারেন্স ফ্রেমের উপর। রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করে
কোনো বস্তুর স্থিতিশক্তি ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে। যদি রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে বলের বিরুদ্ধে কার্য করি সেটা ধনাত্মক, যদি বলের দ্বারা কার্য হয় সেক্ষেত্রে সেটা ঋণাত্মক হয়ে যাবে। তো স্থিতিশক্তির মান এক্ষেত্রে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে বা শূন্যও হতে পারে, ডিপেন্ড করছে আমরা কোন অবস্থান থেকে স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে চাইছি। নেক্সট আসবো স্প্রিংয়ের স্থিতিশক্তিতে। কোনো বস্তু তার বিশেষ আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তার উদাহরণ হচ্ছে স্প্রিং। কারণ স্প্রিংকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় ওটা কি করবে, স্থিতিশক্তি আকারে তার শক্তিটাকে ফেরত দিতে পারে, অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটাকে ফেরত দিতে পারে। তাহলে এর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, ধরে নিচ্ছি একটি স্প্রিং আছে যার ওপর একটি বস্তু ঝোলালে, ধরে নিচ্ছি বস্তুর ভর যদি এম হয়, বস্তুটা ঝোলালে তার ওজন নিচের দিকে কাজ করবে। ধরে নিচ্ছি এর জন্যে বস্তুটা কিছুটা পরিমাণ নিচে নামবে এবং স্প্রিংটা ধরে নিচ্ছি এক্স পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে যে বলটা কাজ করবে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এক্স হয়। এটা স্প্রিংয়ের আগের সমস্যা থেকে আমরা পড়ে এসেছি। তাহলে এক্ষেত্রে এফ ইকুয়ালস টু একটা সমানুপাতিক ধ্রুবক নিচ্ছি কে ইন্টু এক্স, যেখানে কেটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে এই স্প্রিংয়ের জন্য প্রথমে আমরা গড় বলের ক্যালকুলেশন করব। তাহলে গড় বল আমরা লিখতে পারি এফ বার ইকুয়ালস টু 0 প্লাস এফ বাই 2, অর্থাৎ প্রাথমিকে বলের মান 0 ছিল, তারপর এফ বল প্রয়োগ করেছি, তাহলে গড় হয়ে যাবে 0 প্লাস এফ বাই 2, আর আমরা লিখতে পারি এফ বাই বার ইকুয়ালস টু এফ বাই 2। তাহলে গড় বলের মান হয়ে যাবে এফ বার ইকুয়ালস টু হাফ ইন্টু কে ইন্টু এক্স। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যাবে গড় বল ইন্টু সরণ এক্স, কারণ কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে এফ বার লেখা যেতে পারে হাফ কে এক্স ইন্টু এক্স, অতএব কৃতকার্য হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। যেহেতু কৃতকার্য সমান স্থিতিশক্তি হয়, অর্থাৎ এই স্প্রিংটার ক্ষেত্রে স্থিতিশক্তি হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিশক্তির রাশিমালা। নেক্সট আমরা এটাকেই কলনবিদ্যার সাহায্যে বা ইন্টিগ্রেশনের সাহায্যে সমাধান করতে পারি। তাহলে কলনবিদ্যার সাহায্যে যদি এটাকে আমরা সমাধান করি, ধরে নিচ্ছি কোনো একটা সময় এফ বল প্রয়োগ করার ফলে স্প্রিংটা যদি ডিএক্স পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা ডিএক্স সরণের জন্য কৃতকার্য লিখতে পারবো ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডিএক্স। তাহলে এফ ইকুয়ালস টু আবার আমরা জানি কে ইন্টু এক্স, তাহলে মোট কৃতকার্যের জন্য এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়ালস টু লেখা যেতে পারে ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স। তাহলে এটাকে সমাধান করলে পাবো আর ডিডব্লিউ ইন্টিগ্রেশন ডাব্লিউ লিখতে পারি ইন্টিগ্রেশন কে এর জায়গায় এফ এর জায়গায় বসাচ্ছি কে এক্স ইন্টু ডিএক্স। ধরে নিচ্ছি স্প্রিংটা 0 টু এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে কেটা বাইরে বের করলে এটা হবে 0 টু এক্স ইন্টিগ্রেশনের লিমিট এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু লেখা যেতে পারে কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2। অতএব কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও কৃতকার্যটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে, অর্থাৎ আমরা ইপি ইকুয়ালস টু লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে স্থিতিশক্তির রাশিমালা। নেক্সট যদি আমরা এটাকে লেখচিত্রের সাহায্যে দেখাই, তাহলে সমীকরণ আমাদের হাতে আছে এফ ইকুয়ালস টু কে এক্স, আমরা এফ আর এক্সের লেখচিত্র আঁকবো। তাহলে এটাকে যদি তুলনা করি, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্সের সাথে সমতুল্য হবে। যেহেতু এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্সের সাথে সমতুল্য, তাই এটাকে যদি আমরা লেখচিত্রে প্লট করি, এটা মূলবিন্দু নিচ্ছি, ধরে নিচ্ছি এই বরাবর আমরা এক্স প্লট করছি, এই বরাবর আমরা এফ নিচ্ছি, তাহলে সরলরেখার সমীকরণ অনুযায়ী লেখচিত্রটা এইরকম আসবে। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি, নাম দিচ্ছি এটা এ, এটা বি, তাহলে এইখান থেকে স্প্রিংয়ের সরণটা ধরে নিচ্ছি আছে এক্স, এইখান থেকে এটা আছে এফ। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা আমরা ক্ষেত্রফল থেকে নির্ণয় করতে পারবো, কারণ কৃতকার্য সমান এখানে প্রযুক্ত বল সরণের আকারেই আসছে, অর্থাৎ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এ বি। তাহলে এখানে বসাতে পারবো হাফ ইন্টু ভূমি আছে এক্স, এ বি আছে
এফ। এবার এফ ইকুয়ালস টু আমরা জানি কে ইন্টু এক্স, 1 নম্বর সমীকরণ যদি এটাকে নেই তাহলে এখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু এক্স ইন্টু কে এক্স, বা এটা হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে লেখচিত্র থেকে স্প্রিংয়ের স্থিতিশক্তির রাশিমালা। অর্থাৎ যদি লেখচিত্র দেওয়া থাকে, তার কিছু বিন্দুর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা তার রাশিমালা এখান থেকে নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে স্থিতিশক্তির পোর্শন।